নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজ সুকুমার রায়ের তিরোভাব দিবস, এই 9ই সেপ্টেম্বর। সুকুমার রায়, তাকে কি শিশু সাহিত্যিক বলবো? হ্যাঁ, বাইরের দিক থেকে দেখতে গেলে তিনি তো ছোটদের জন্যই লিখেছেন, কিন্তু এখনো পর্যন্ত আজকের দিনে তার প্রয়াণের এত বছর পরেও সুকুমার রায় আমাদের বড়দের কাছেও কি অসম্ভব জীবন্ত, কি অসম্ভব প্রাসঙ্গিক। তার অজস্র কবিতা আজকে নতুন করে তার মানে বোঝা যায়, তার প্রাসঙ্গিকতা বোঝা যায়। একজন অসামান্য অসামান্য লেখক আমাদের বাংলা সাহিত্যের, এবং হয়তো বিশ্ব সাহিত্যের ক্ষেত্রেও সেই কথাটা কম বেশি সত্যি। আজ তার প্রয়াণের দিবস। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবারে আজকের দিনটার কথা বলি। আজকে 23শে ভাদ্র 1432, ইংরেজির 9ই সেপ্টেম্বর 2025, মঙ্গলবার, দ্বিতীয়া কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 24 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 46 মিনিট। নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। রাত্রি 9টা বেজে 5 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পুরোহিত নিয়ে কথা বলছিলাম, এবং এইটা দেখা গিয়েছিল যে পুরোহিত মানে যিনি পুরো ভাগে থাকেন, সামনে থাকেন, যে কোনো কাজের সামনে যিনি থাকেন। তো রাজা রাজরারা যে কোনো শুভ কাজ করবার আগে, যে কোনো সিদ্ধান্ত নেবার আগে পুরোহিতের কাছে যেতেন। পুরোহিত তাদের ধর্মাচরণ করে, তাদের যাগযজ্ঞ করে, যা কিছু আচার বিচার সেই সমস্ত গুলো করে তাদের এগিয়ে দিতেন, তাদের পরামর্শও দিতেন। এবং এইভাবেই ক্ষত্রিয় আর ব্রাহ্মণ, পুরোহিত এবং রাজা, তাদের মধ্যে একটা সংযোগ তৈরি হয়ে যাচ্ছিল। সেই পুরোহিতদের কথা বলবো পুরাণে কেমন করে আছে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে আমরা প্রকৃতি ও মানুষ, স্বামীজির লেখা এই যে প্রবন্ধটি, সেটি পড়ে শোনাচ্ছি। তারপর ভগবদ গীতা থেকে পাঠ। ভগবদ গীতার রঙ্গনাথানন্দজি যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা আপনাদের শোনাবো। অসামান্য ব্যাখ্যা। আমার তো নিজের মনে হয় যে একেবারে কি গভীর পাণ্ডিত্য নিয়ে তিনি ভগবদ গীতাকে লক্ষ্য করেছেন সেটা বুঝতে পারা যায়। তারপরে স্বামী গোকুলানন্দজির রচনা, যেখানে মানসিক চাপ দূর করবার নানান উপায়ের কথা দীর্ঘদিন ধরে শুনছি আমরা, প্রায় শেষ হয়ে এলো এই গ্রন্থ। আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন পুরাণ চিরন্তন। চিরন্তন শুরু করছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঐতরেও ব্রাহ্মণে বলা হচ্ছে কি? বলা হচ্ছে অর্ধাত্ম হ বা এষ ক্ষত্রিয়স্য ইয়ৎ পুরোহিতঃ। মানে ক্ষত্রিয় রাজার অর্ধেক আত্মা হচ্ছেন তার পুরোহিত। বুঝতেই পারছেন পুরোহিত কতখানি গুরুত্বপূর্ণ ক্ষত্রিয় রাজার ক্ষেত্রে, রাজার ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ পুরোহিত। এবং এইরকম কথা বলা হচ্ছে যে যে রাজার কোনো পুরোহিত নেই, সেই রাজার দেওয়া অন্ন দেবতারা খান না। ফলে বুঝতেই পারছেন, এর আগের দিন এই কথাগুলো বলেছিলাম যে ব্রাহ্মণ গ্রন্থ যেগুলো আছে, আপনারা জানেন যে ব্রাহ্মণ এই অভিধা দেওয়া কতগুলো গ্রন্থ আছে আমাদের প্রাচীন শাস্ত্রে। সেখানে বলা হচ্ছে পুরোহিত নিযুক্ত করাটা রাজার কর্তব্যের মধ্যে পড়ে।
রাজা নিজে পুরোহিতকে নিযুক্ত করবেন, অন্য কাউকে দিয়ে একটা করিয়ে নিলাম। ওই আমি যে জায়গা থেকে আমাদের এই পুরোহিত নিয়ে কথা বলবার পরিকল্পনাটা মাথায় এলো, যে গ্রামের পুজোয় পুরোহিত, এই তুমি দেখো ওকে দেখেন, এইরকম করে নয়, যিনি রাজা তিনিই পুরোহিতকে নির্বাচন করবেন। মহাভারতে আছে, পাণ্ডবরা যখন যতুগৃহের বিপদ থেকে মুক্ত হলেন, বা যতুগৃহ দুর্যোধন সেই একটা এরকম দাহ্য পদার্থ দিয়ে একটা বাড়ি তৈরি করে দিয়েছিল এবং তাতে আগুন লাগিয়ে দেবার পরিকল্পনা করেছিল, পাণ্ডবেরা সেটা খানিকটা অন্যায় করেই আমি বলবো, পঞ্চনিষাদ এবং তাদের মা পুড়ে মারা গেল, সেইটা করে সেখান থেকে পালিয়ে এসেছিলেন। তার বেশ কিছুদিন পরে পাঞ্চাল দেশে যখন যাত্রা করছেন, তখন একজন গন্ধর্বের সঙ্গে তাদের দেখা হলো। সেই গন্ধর্বের নাম হচ্ছে অঙ্গারপর্ণ। এই অঙ্গারপর্ণ নামে গন্ধর্ব তিনি অর্জুনকে বললেন যে, অর্জুন, তোমরা পুরোহিত নির্বাচন করো, তোমরা রাজ্যভ্রষ্ট, কিন্তু রাজ্য লাভ করতে চাও তো, কিন্তু তোমাদের কোনো পুরোহিত নেই। যারা রাজা বা রাজা হতে চান তারা যদি ব্রাহ্মণ পুরোহিতের আশ্রয় না নেন, তাহলে শুধু দিয়ে কোনোদিন তারা রাজ্য লাভ করতে পারবেন না। তার মানে শুধু বীরত্ব দিয়ে রাজ্য লাভ করা যায় না, তার জন্য জ্ঞানের দরকার হয়, তার জন্য সিদ্ধান্তের দরকার হয়, তার জন্য দেবতাদের সন্তুষ্ট করার দরকার হয়, তার জন্য মঙ্গল অমঙ্গলের দরকার হয়। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পুরোহিত নিয়ে কথা বলছি, আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। অঙ্গারপর্ণ অর্জুনকে বলছেন এই কথা যে, পুরোহিত নির্বাচন করো, একজন পুরোহিত লাগবে তোমাদের। কি বলছেন? বলছেন রাজার সমস্ত মঙ্গল কর্মে পুরোহিতের দরকার। কেমন মানুষ পুরোহিত হবেন? ব্রাহ্মণ হতে হবে তাকে, এবং যে কোনো ব্রাহ্মণ হলে হবে না, এটাও একটা ব্যাপার। মানে এই যে এখন যে কোনো ব্রাহ্মণ পুরোহিত হতে পারেন, মানে আমাদের গ্রামে এরকম আছেন, আমাদের যে গৃহদেবতা তার পুজো করেন, সে যে খুব লেখাপড়া করেছে ইত্যাদি ইত্যাদি করেছে তা না, কিন্তু সে ব্রাহ্মণ, তার বাবা পুরোহিত ছিলেন, তার সূত্র ধরে সেও পুরোহিত হয়ে গেছে, এইরকম একটা ব্যাপার আর কি। কিন্তু পুরোহিত হবার নিয়ম কানুনগুলো কি? তাকে ষড়ঙ্গ বেদ জানতে হবে, তাকে সূচি হতে হবে, সত্যবাদী হতে হবে, জিতেন্দ্রীয় হতে হবে, ধর্মজ্ঞ হতে হবে। সূচি, সত্যবাদী, জিতেন্দ্রীয়, ধর্মজ্ঞ এমন একজন ব্রাহ্মণকে পুরোহিত নিযুক্ত করতে হবে। এই সামনে পুজো আসছে, পুজোয় যারা পুরোহিত হবেন তারা এই সব কটা শর্ত পালন করতে পারেন তো? এবং সেই প্রাজ্ঞ পুরোহিতের মতে তোমাদের মতো রাষ্ট্রকামীদের প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই পুরোহিত তোমাদের পরামর্শ দেবেন, তোমরা কেমন করে চলবে, কি করবে না করবে ইত্যাদি ইত্যাদি ব্যাপারে তার মতন করে তোমাদের চলতে হবে। তো গন্ধর্ব অঙ্গারপর্ণ অর্জুনকে বললেন, তোমাকে আমি একজনের কথা বলি, তোমার বহু আগেকার এক পূর্বপুরুষ, তার নাম হচ্ছে সম্বরণ। সম্বরণ বশিষ্ঠ ঋষিকে পুরোহিত হিসেবে নিয়ে এসেছিলেন। বশিষ্ঠের মতো পুরোহিতকে নিয়ে আসার ফলে নিজের রাজ্য তো বটেই, সেই পুরোহিতের সাহায্যে তিনি তপতী, যিনি সূর্যের কন্যা, সেই তপতীকেও স্ত্রী হিসেবে লাভ করেছিলেন। পুরোহিত মানে কিন্তু এই রকম ব্যাপার। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম প্রকৃতি ও মানুষ। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। প্রকৃতি ও মানুষ স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই প্রবন্ধটির একেবারে শেষ অংশ। মানুষের স্বতন্ত্র ভাব আত্মাতেই অবস্থিত, এবং আত্মা নিজেকে মুক্ত উপলব্ধি করিয়া মনের বন্ধন সত্ত্বেও সর্বদা ঘোষণা করিতেছে, আমি মুক্ত।
আমি যা, আমি তাই, আমি সেই, ইহাই আমাদের মুক্তি। সদা মুক্ত সীমাহীন চিরন্তন আত্মা যুগে যুগে তাহার মনরূপ যন্ত্রের মধ্য দিয়া ক্রমে ক্রমে অধিকতর ব্যক্ত হইতেছেন। তাহা হইলে মানুষের সহিত প্রকৃতির সম্পর্ক কি? জীবের নিম্নতম বিকাশ হইতে মানব পর্যন্ত সর্বত্রই প্রকৃতির মধ্য দিয়ে আত্মা বিকশিত হইতেছেন। নিম্নতম অভিব্যক্ত জীবনের মধ্যেও আত্মার শ্রেষ্ঠ বিকাশ নিহিত আছে। ক্রমবিকাশের প্রক্রিয়ার মাধ্যমে আত্মা নিজের বিকাশ সাধন করিতেছেন। ক্রমবিকাশের সমস্ত প্রক্রিয়াই আত্মার নিজেকে ব্যক্ত করিবার সংগ্রাম। ইহা প্রকৃতির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম। প্রকৃতির অনুযায়ী কাজ করিয়া নয়, তাহার বিরুদ্ধে সংগ্রাম করিয়াই মানুষ আজ বর্তমান অবস্থা লাভ করিয়াছে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখিয়া জীবন ধারণ করা, প্রকৃতির সঙ্গে এক ও তানতা রক্ষা করা প্রভৃতি সম্বন্ধে বহু কথাই আমরা শুনিয়া থাকি। এরূপ ধারণা ভ্রম। এই টেবিলটি, এই জলের কুঁজাটি, এই খনিজ পদার্থগুলি, ওই বৃক্ষ, ইহারা সকলেই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখিয়া চলিয়াছে। সেখানে সম্পূর্ণ সামঞ্জস্য বিদ্যমান, কোনো বিরোধ নাই। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের অর্থ নিশ্চেষ্টতা, মৃত্যু। মানুষ এই গৃহ কিরূপে নির্মাণ করিয়াছে? প্রকৃতির সহিত সামঞ্জস্য রাখিয়া? না, প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়াই ইহা নির্মিত হইয়াছে। প্রকৃতির বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের পথেই মানুষের উন্নতি, প্রকৃতির অনুগত হইয়া নয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই প্রবন্ধের শেষ অংশটির সূত্রে একটা দুটো ছোট কথা না বললেই নয় আমার নিজের দিক থেকে। সেটা হচ্ছে, প্রকৃতির বিরুদ্ধতা করেই সভ্যতা তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই বিরুদ্ধতারও তো একটা মাত্রা থাকা চাই। আমরা সেই মাত্রা পার হয়ে গেছি। তার ফলে প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। সেই প্রতিশোধের নানান চেহারা আপনারা প্রায়শই খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় দেখতে পান। যাই হোক, শেষ হলো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর ভগবদ গীতা 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। জীবনের সহজ পাঠ। এবারে ভগবদ গীতা থেকে পাঠ। স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা, দ্বিতীয় অধ্যায়। শুনবেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যতটা পড়েছিলাম তারপর থেকে। প্রাণ বৈ ব্রহ্ম, প্রাণ অবশ্যই ব্রহ্ম। তবে কেন ভুল করে আমরা একে জাগতিক জড় নিষ্প্রাণ ভৌত তেজ বলে মনে করি? পরের ছত্রে বলা হচ্ছে, তং ব্রহ্ম খং ব্রহ্ম। বড় হিয়ালিপূর্ণ উক্তি। ক ও খ হলো সংস্কৃত ভাষায় ব্যঞ্জন বর্ণের প্রথম দুটি বর্ণ। ব্রহ্মই ক, ব্রহ্মই খ। তখন শিষ্য বলেন, আমি এই কও বুঝছি না, খও বুঝছি না, আমি বুঝি প্রাণই ব্রহ্ম, আমাকে বুঝিয়ে দিন। গুরু বোঝালেন, সংস্কৃত ভাষায় ক্ষয়ের অর্থ আকাশ, যার কোনো সীমা নেই। অর্থাৎ ব্রহ্ম হলেন অনন্ত, বিস্তারশীল। তা ঠিকই বোঝা গেল। এটি কি তবে আজকালকার পদার্থবিদ্যার ও নভোবিদ্যার জড় ভৌত নিখিল ব্রহ্মাণ্ডের মতো? না, এটি আবার কংও বটে। কং ব্রহ্ম। সংস্কৃত ভাষায় ক এর অর্থ সুখ, পরমানন্দ। এতে বোঝায় এর প্রকৃত স্বরূপ হলো চৈতন্য। অতএব ব্রহ্ম অনন্তও বটে, আবার চৈতন্য স্বরূপও বটে। আর সমগ্র অভিব্যক্ত নিখিল বিশ্ব কেবল ওই ব্রহ্ম। যথেষ্ট সমর্থন পেয়ে এই পদার্থবিদ উদ্ধৃতি দিয়েছেন ছান্দোগ্য উপনিষদের এই বিশেষ পংক্তিটির, প্রাণ বৈ ব্রহ্ম, কং ব্রহ্ম, খং ব্রহ্ম। অতএব পরিবর্তন হলো কেবল সেই অবিকারী অনন্ত সদ্বস্তুর একটি স্পন্দন মাত্র। ঠিক যেমন সমুদ্রের জল, যার স্পন্দন হলো তরঙ্গ। সমুদ্র ব্যতিরেকে তরঙ্গের কোনো অস্তিত্ব নেই। এ কেবল সদাই আবির্ভূত ও তিরোহিত হচ্ছে। বর্তমান পদার্থবিদ্যায় এই ভাষা ব্যবহার করে বলা হয়, পদার্থ হচ্ছে তার পশ্চাৎপটে অবস্থিত সেই অনন্ত সদ্বস্তুর তরঙ্গ মাত্র।
সমগ্র বিশ্বের অস্তিত্ব কেবল তরঙ্গ রূপেই, অনন্ত সদ্বস্তুর তরঙ্গ স্বরূপ। এখন এগুলি সব আধুনিক পদার্থবিদ্যা ও সৃষ্টিতত্ত্ব পটভূমিতে প্রতিভাসিত থেকে উদ্ভূত সাধারণ সং বা ধারণা, যা প্রাচীনকালে বেদান্তে বা উপনিষদে কল্পিত হয়েছিল। তাই এখানে শ্রীকৃষ্ণ বলছেন, উভয়োরপি দৃষ্টান্তন্তঃ ত্বানয়ঃ তত্ত্বদর্শিভিঃ। এই এই সিদ্ধান্তে বা নির্ণয় কে এসেছেন? তত্ত্বদর্শিভিঃ, যারা তত্ত্বম উপলব্ধি করেছেন, দর্শন করেছেন। সংস্কৃত ভাষায় তত্ত্বম কথাটিও সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট একটি মহান শব্দ। তত্ত্বম বলতে কোনো বিশেষ বস্তুর প্রকৃতিকে বোঝায়, যেমনটি মনে হয় তা নয়। ঠিক যেমন পৃথিবী সমতল, এটি তত্ত্বম নয়, মতম। আমাদের ইন্দ্রিয়জ জ্ঞান বলে ভূপৃষ্ঠ সমতল, কিন্তু তত্ত্বমটা কি? ভূপৃষ্ঠ গোলাকার, পৃথিবী গোলাকার, এর নাম তত্ত্বম। শুনছেন ভগবদ গীতার ব্যাখ্যা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ভগবদ গীতা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। যারা বৈজ্ঞানিক অনুসন্ধানের ফলে বস্তু তত্ত্বম জেনেছে, তাদের সিদ্ধান্ত হলো যে এই সৎ সত্য সদাই বিদ্যমান, আর যা অসৎ, যার অস্তিত্ব নেই, তাতে সত্য নেই। অসতে যেটুকু সত্য আছে তা আসে সৎ থেকে। তাই ঋষিরা বিচার করে এ বিষয়ে অনুসন্ধান করে এইরূপ সিদ্ধান্তে এসেছেন। চিন্তা পদ্ধতির অনুশীলন কিভাবে বারবার হয়ে থাকে দেখা যায় আধুনিক পদার্থবিদ্যায় তা ঘটছে। আইনস্টাইনের ভাষায়, আজকালের পদার্থবিদ্যায় দুটি সত্য রয়েছে, একটি জড় পদার্থ, অপরটি হলো ক্ষেত্র। দুটি সত্য হতে পারে না, কারণ ক্ষেত্রই সত্য। জড় পদার্থ হলো কেবল ঘনীভূত ক্ষেত্র। ভাষা লক্ষ্য করো, বেদান্ত এই একই ভাষা যুগ যুগ পূর্বে ব্যবহার করেছিল। পদার্থবিদগণ বাধ্য হয়ে বর্তমানে তা ব্যবহার করছেন, কারণ ঋষিরা সত্যেরই অনুসন্ধান করতেন, মতের নয়। এই হলো তত্ত্ব, যা কল্পিত, যা মনোরম তা নয়। এগুলিকে বলা হয় বিশ্বাস ও মতবাদ। এরকম অনেক থাকুক, কিন্তু তত্ত্বম অন্য জিনিস। এটি একটি মহান শব্দ। আমি আশা করি আমাদের দেশবাসী এই শব্দের অর্থ বুঝতে চেষ্টা করুক আর তা দৈনন্দিন জীবনে প্রয়োগ করুক। কোন জিনিসের তত্ত্বম বলতে কি বোঝায়? মনে করো আমার একটা মত আছে, আমি সেটিকে ধরে থাকতে পারি, কিন্তু মতটিকে সত্যের ওপর প্রতিষ্ঠিত হতে হবে, মতটিকে সত্য হতে হবে, তবেই তাকে তত্ত্বমের পর্যায়ে ফেলা যায়। নচেত তাকে মতম বলা যেতে পারে। মতম হলো ইংরেজি ওপিনিয়নের সংস্কৃত প্রতিশব্দ। এই হলো আমাদের মত, বা এই হলো আমার ধর্ম। এটি সত্য নয়, কারণ আমি অনুসন্ধান করে তা দেখিনি। অনুসন্ধানের ফলে সেটি সত্য বলে প্রমাণিত হলে তবেই তাকে সত্য মত বলা যাবে। সেটি তখন বিরুদ্ধ যুক্তির কাছে টিকে থাকতে পারবে। তাই জগতে প্রচলিত ধর্মের সংখ্যা বহু, সেগুলি মতম, যা আমাকে সুখী করে, আমাকে আকৃষ্ট করে, আমার প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাই মতম। আমি বৈষ্ণব, শৈব, হিন্দু, মুসলমান বা খ্রিস্টান হতে চাই, এসব আমার মতম পর্যায়ে পড়ে। এ একদিক। দ্বিতীয় দিক হলো, যদি তুমি বিজ্ঞানসম্মত উপায়ে অনুসন্ধান করো এইসব মতম বলতে কি বোঝায়, মতমগুলির বহুত্বের পেছনে কি আছে, এদের পেছনে কোনো সত্য আছে কি, তা থেকে আবিষ্কৃত হবে ধর্মের তত্ত্বম। শুনলেন ভগবদ গীতার ব্যাখ্যা স্বামী রঙ্গনাথানন্দজি। এরপর স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো। নতুন অধ্যায় শুরু করতে চলেছি আমরা, ষোড়শ অধ্যায়, পূর্ণতার পথে। ফিরে আসছি গানের পর। কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পূর্ণতার পথে স্বামী গোকুলানন্দজি লিখছেন, আমাদের এতক্ষণের আলোচনা থেকে আপনি নিশ্চয়ই একমত যে জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি আমরা নিই না কেন,
মানসিক চাপ বা উত্তেজনায় আমাদের ভুগতেই হবে। কি দুর্ভাগ্যের কথা যে মানসিক চাপ, উদ্বেগ আর দুশ্চিন্তা আধুনিক জনজীবনের একেবারে অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর এর থেকেই তো উদ্ভূত হয় করাল, কালান্তক ব্যাধি যেমন সেরিব্রাল থ্রম্বোসিস, শ্রান্তি, অবসাদ, দৌর্বল্য, অদ্ভুত আবেশ আচ্ছন্নতা, হতাশা ইত্যাদি। আধুনিক সভ্যতার সমস্যা তো এরাই। যে ব্যক্তি সত্যি করেই সুস্থ তিনি ঘুম থেকে ওঠেন ভোরে যেন তাজা ফুলের মতোই অমলিন। প্রভাত সূর্য যখন তাকে স্বাগত জানায় তখন তার ক্লান্তি আর চাপের চিহ্ন মাত্র থাকে না। তার প্রভাত শুরু হয় তরতাজা, প্রাণবন্ত ভাবে। তবে এটি সম্ভব একমাত্র তখনই যখন আমাদের রাতের ঘুমটা হয় দুর্দান্ত, নিটোল, নিখাদ। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর ক্লান্তি বোধ করাই স্বাভাবিক, কিন্তু এই ক্লান্তি দূর হয়ে যায় রাত্রির পরিপূর্ণ বিশ্রামে। কিন্তু সারাদিন অবসাদ আর মানসিক চাপে বিপন্ন যে ব্যক্তি, তার তো রাতেও ঘুম আসে না। তীব্র নিদ্রাহীনতার শিকার তিনি। নিদ্রার অভাব তাকে সকাল থেকেই ক্লান্ত, বিধ্বস্ত করে রাখে। এই সমস্যার প্রধান কারণটি কি জানেন? আমরা আরাম করার, অবসর ভোগ করার, মনের বাঁধনটাকে শিথিল করার কৌশলটাই ভুলে গিয়েছি। ফলে কোনো স্পষ্ট কারণ ছাড়াই আমরা তিতিবিরক্ত, খিটখিটে হয়ে উঠি। দিনের কাজকে মনে হয় জঘন্য গাধার বোঝা। শ্রান্তি ও অবসাদের বৈশিষ্ট্যগুলো হলো অস্থির মেজাজ, হতাশা, শক্তিক্ষয় আর ইচ্ছা শক্তির অভাব। বৌদ্ধিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ করে এই রোগের শিকার, এবং মনকে প্রশিক্ষিত করার জন্য কিছু মানসিক শৃঙ্খলার অনুশীলন যদি তারা না করেন, পৃথিবীতে তাদের বাঁচাটাই দায় হয়ে উঠবে। ঘন্টার পর ঘন্টা একভাবে চেয়ারে বসে যাদের কাজ করতে হয় তারা ভোগেন পিঠের যন্ত্রণায়, মাথা ব্যথায়, তাদের ঘাড় নাড়াতে কষ্ট হয়, তাদের সারা শরীর জুড়ে চাপ। দেহকে স্বস্তি দিতে তাদের ঘন ঘন হাঁটা উচিত, কিন্তু পরিবর্তে তারা অদ্ভুত সব বিষয় নিয়ে চিন্তা ভাবনায় বিভোর হয়ে যান এবং আচ্ছন্ন হন উদ্বেগে। গভীর ঘুমের আস্বাদ পাওয়া তাদের পক্ষে কখনোই সম্ভব হয় না। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ পূর্ণতার পথে। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। চিঠি লিখেছেন সঞ্জয় ঘোষ, সল্টলেক থেকে। বস্তুত এই চিঠিটা একটা তর্কের সূচনা করছে, বা তর্কের সূচনা আগে হয়ে গেছে। সেই তর্কে সঞ্জয় বাবুর একটা চিঠির উত্তরে একটা চিঠি এসেছিল, তার উত্তরে আবার সঞ্জয় বাবু এই চিঠি লিখছেন। সেই চিঠি পড়ে শোনাই আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজ একটি চিঠি পড়লেন যেখানে চিঠির লেখক শ্রী দেবাশিস বক্সী আমার রামায়ণের প্রিয় চরিত্রের বিষয়ে লেখা চিঠি, যা শরণাগতে গত 23শে আগস্ট পড়েছেন, সমালোচনা করে বলেছেন যে ভরতের চরিত্রে অহেতুক কলঙ্ক লেপন করেছি ও শ্রীরামের প্রজাদের গুজব শুনে সীতাকে বনবাসে পাঠানো অন্যায়। আমার ব্যাখ্যা নিম্নলিখিত। সমস্ত পরমা সুন্দর স্ত্রীর মতো সীতার ধারণা ছিল সব পুরুষ তার রূপে মুগ্ধ হয়ে তাকে অঙ্কশায়িনী করতে চায়। তাই যখন সে শুনল রাম একাই বনবাসে যাবে, সীতা রামকে বলল, রাজ্য নিতে ভরত না করিল অপেক্ষা, তার রাজ্যে স্ত্রী তোমার কিসে পায় রক্ষা। পেয়েছিলে রাজ্য তুমি, লইল যে জন, স্ত্রী লইতে বিলম্ব তাহার কতক্ষণ। সুতরাং সীতার বিশ্বাস ছিল যে ভরত তাকে অবশ্যই অঙ্কশায়িনী করবে। রাম যখন স্বর্ণমৃগকে বাণবিদ্ধ করেন, মারিচ রামের স্বর নকল করে সাহায্যের জন্য চিৎকার করে। সীতা বিচলিত হয়ে লক্ষ্মণকে রামের সাহায্যে যেতে বলেন। লক্ষ্মণ বলেন রামের কোনো বিপদ হওয়া অসম্ভব ও সীতাকে একা রেখে তিনি যেতে পারেন না। তখন সীতা লক্ষ্মণকে বলেন, বৈমাত্রেয় ভাই কভু নহে তো আপন, আমা প্রতি লক্ষ্মণ তোমার বুঝি মন। ভরত লইল রাজ্য তুমি লহ নারী, আমার আশাতে কি রামেরে করো হেলা। তখন মনস্তাপে অন্তরিক্ষচর সাক্ষী রেখে লক্ষ্মণ গণ্ডি দিয়ে ঘর রক্ষা করে সীতাকে প্রণাম করে রামের খোঁজে যান। সীতা সেই লক্ষণ গণ্ডি অতিক্রম করে রাবণের হাতে পড়েন। নারী সর্বদাই নিজের বিপদ নিজে ডেকে আনে, কিন্তু সমাজ সর্বদাই পুরুষকে দোষী মনে করে। শ্রীরাম শুনেছিলেন যে প্রজারা বলছে স্বয়ং রাজা যদি অপরের ঘরে 1 বছর অতিবাহিত করা মহিলাকে স্ত্রীর মর্যাদা দেন, তাহলে সাধারণেরাও তাই করবে।
গীতায় কৃষ্ণ বলেছেন, রাজার আচরণ যেহেতু সাধারণরা নকল করে, রাজার আচরণ সর্বদাই আদর্শ হওয়া প্রয়োজন। শ্রীরাম যখন লক্ষ্মণকে সীতাকে বনবাসে রেখে আসার আদেশ দেন, তখন বলেন, সীতা লাগি লজ্জা পাই সভার ভিতর, অপযশ যত সব নারীর কারণ, সীতালয়ে রাখো গিয়া মুনি তপবন। সেই বিচার শ্রেষ্ঠ যখন দণ্ডিতের সাথে দণ্ডদাতাও কান্দে, তাই শ্রীরাম সত্যি পুরুষোত্তম। আপনার চিঠির উত্তরে দেবাশিস বাবু কি বলবেন এবং সেইটা আমি পড়বো কিনা সে তো পরের কথা। আমার নিজের আপনার চিঠি পড়ে একটা দুটো কথা মনে হচ্ছে সঞ্জয় বাবু, আমি নির্ভয় বলি। প্রথম কথা যেটা, সেটা আপনি সমস্ত উদ্ধৃতি দিয়েছেন কৃত্তিবাস থেকে, মূল বাল্মীকি রামায়ণ থেকে উদ্ধৃতি দেননি। আপনি মূল বাল্মীকি রামায়ণ জানেন না এটা আমি বিশ্বাস করি না, কিন্তু এক্ষেত্রে উদাহরণগুলো দিচ্ছেন কৃত্তিবাস থেকে। কৃত্তিবাস যে সময় রামায়ণ অনুবাদ করছেন, খুবই স্বাধীন অনুবাদ, আমরা অনেকেই জানি, তখন কিন্তু স্ত্রী এবং পুরুষ তাদের যে সম্পর্কের ধরনটা, সেই ধরনটা বাল্মীকি রামায়ণের যুগের তুলনায় অনেক পাল্টে গেছে। তখন স্ত্রী ঘরে থাকবে, সমস্ত পুরুষ তার দিকে তাকায়, ইত্যাদি ইত্যাদি। এই যে মনোভাবগুলো, এগুলো তৈরি হয়েছে তখন আমাদের মধ্যে নানান কারণে, সেই কারণগুলোর কথা আমি আর বলছি না। আর দু নম্বর কথা হচ্ছে, এই সমস্তটাই দেখা স্ত্রীর চোখ দিয়ে। ভরত বা লক্ষণ যে অঙ্কশাইনী করতেন এইরকম কোনো প্রমাণ কিন্তু ভরত বা লক্ষণের আচরণের মধ্যে থেকে বেরোচ্ছে না, মানে আপনার চিঠি অনুযায়ী অন্তত বেরোচ্ছে না। আর তৃতীয় যে মন্তব্যটা আপনি করেছেন, সেইটা হলো যে নারী তার নিজের দোষে বিপদ ডেকে আনে এবং দোষ হয় পুরুষের, এই কথাটাও কিন্তু সবসময় সত্যি নয়। মানে আজকের যুগে এইটাকে সত্যি বললে অনেকগুলো ঘটনাকে খুব উড়িয়ে দেওয়া যায়, খুব সাংঘাতিক ঘৃণ্য ঘটনাকে উড়িয়ে দেওয়া যায়, তাই না? একটু ভেবে দেখবেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের পর দেবী কান্তেশ্বরী মন্দিরের কথা, বাইরে দূরে এই পর্যায়ে ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, দেবী কান্তেশ্বরী মন্দিরের কথা। তো যেটা বলছিলাম যে খুব চমৎকার একটা দেউড়ি, কিন্তু মন্দিরের দেউড়ি খুব চমৎকার। মানে এই মন্দিরটা যে খুব দারুণ বড় মন্দির, প্রচুর জাঁকজমক, এমনটা বলতে পারবো না, বলা যাবে না, কিন্তু এই দেউড়িটা দেখে আমার নিজের খুব পছন্দ হয়েছে। এবারে রাজবাড়িতে ঢোকবার মতন একটা দেউড়ি বলে মনে হয় আর কি। তো যাই হোক, ওই 6টা সিঁড়ি পার হয়ে, অর্ধবৃত্তাকার যে সিঁড়ি বলেছিলাম গতদিন, সেই পার হয়ে দেউড়ির গেটটা অবশ্যই আধুনিক গেট, তারপরে মন্দির। ভেতরে ঢুকে পড়লেন, ভেতরটা খুব শান্ত, খুব ঠান্ডা, ভারী সুন্দর। গাছপালা, মাঠ, এলোমেলো ঘাস, মানে খুব যত্নে কেয়ারি করা নয়। ফুল গাছ, বেশ কিছু ফুল গাছ রয়েছে, ফুল ফুটে রয়েছে সেখানে। এবং এর মধ্যে এক ধরনের একটা মানে একটা নজর আছে, যারা মন্দির কর্তৃপক্ষে যারা আছেন তাদের একটা নজর আছে, কিন্তু একটা ছেড়ে দেওয়াও আছে। অর্থাৎ সমস্তটা একদম নিটোল সুন্দর করে দিলাম, তার মধ্যে একটা পালিশ থাকে। সেই পালিশটা কোথাও শহুরে লাগে, পালিশটা কোথাও নাগরিক লাগে, আমার লাগে অন্তত, আমি আমার নিজের কথাই তো বলছি। এটা যেন ইচ্ছে মতো খানিকটা বাড়তে দেওয়া হয়েছে, ইচ্ছে মতো বাড়তে দেওয়ার যে প্রশ্রয়, সেই প্রশ্রয়টা আছে, অভিভাবকগিরি করা হচ্ছে না। ঢুকে দেখবেন একটা গাছ আছে, তলাটা বাঁধানো, এবং সেই গাছের গায়ে প্রচুর সুতো বাঁধা আছে। বোঝা যায় এখানে অনেকে আসেন মানত করতে। এই দেখুন, মন্দির গাছের ডান পাশে দেখতে মন্দির, ওই সাধারণ গড়নের মন্দির। যেটা আছে সেটা হলো পুরো মন্দির চত্বরটা ভালো করে ঘুরে বেড়াবার জন্যে খুব চমৎকার করে রাস্তা তৈরি করা আছে, এবং চারপাশটা ওই যা বলছিলাম ফুল গাছ ইত্যাদি ইত্যাদি দিয়ে সেই ফুলের গন্ধ বাতাসকে একেবারে আমোদিত করে রেখেছে। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো শোনাবো
এই কান্তেশ্বরী মন্দিরের কথা। ফিরে আসবো গানের পর। যাব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কান্তেশ্বরী মন্দিরের কথা বলছি, সেই মন্দিরের দিকে তো যাব, কিন্তু তার আগে ওই যে গেট দিয়ে ঢুকে একটা গাছ দেখলাম, সেই গাছের গায়ে সুতো বাঁধা রয়েছে, মানত করা রয়েছে। তার বাইরে আর একটা ব্যাপারও আছে। আপনাদের সৌমিত্র বসু তো আবার একটু নাটকের লোকও বটে। তার ফলে প্রথমেই নজরে পড়ে সেই দিকে, ওই গাছের কাছাকাছি একেবারে একটা বর্গাকৃতি মঞ্চের মতন করা আছে, নিচু নিচু, একেবারে নিচু, মানে ধরুন এই 3টে ধাপ সিঁড়ি দিয়ে যেতে হয়, মাটি থেকে 2.5 ফুটের মতো উঁচুতে বড় জোর, আর একেবারে পেছনে 2টো থাম আছে। তো এটা নিশ্চয়ই কোনো উৎসব অনুষ্ঠান ইত্যাদিতে ব্যবহার করা হয়। তো এইবারে এই মন্দিরটার দিকে আমরা যাই, এই মঞ্চ যাকে বললুম, সেই মঞ্চটা পার হয়ে এইবারে দেখবেন যে মন্দিরে, মূল মন্দিরে যেতে গেলে আপনাকে একটা দরজার কাছে পৌঁছতে হবে, 11টার মতন সিঁড়ি পার হয়ে উঁচুতে উঠতে হবে আপনাকে। অর্থাৎ মূল মন্দিরটা এই যেখানে আমরা রয়েছি তার থেকে আবার খানিকটা উঁচু। এই যে কান্তেশ্বরী মন্দির, এটা কিন্তু বহু প্রাচীন, এবং পশ্চিমবঙ্গ সরকারের পুরাতত্ত্ব বিভাগ, এই বিভাগ একে রক্ষা করে থাকেন। অর্থাৎ এটি এটি একটি ঐতিহাসিক মন্দির, সেটা বলা আছে এখানে। তার মানে আপনি যদি কোনোভাবে এই মন্দিরের কোনো ক্ষতি করেন এবং সেটা যদি কর্তৃপক্ষ টের পান, তাহলে আপনার কিন্তু 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে এবং 3 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, দুটোই একসঙ্গে হতে পারে। সেটা নির্ভর করছে আপনি কিরকম আচরণ করছেন, কিরকম কি ক্ষতি করছেন না করছেন তার উপর। মন্দিরের ভেতরে একটা সরকারি ফলক যেরকম হয়, নীলের উপর সাদা দিয়ে লেখা, সেই ফলকে এই কথা লেখা রয়েছে। খুব প্রাচীনকালের মন্দির, কিন্তু এই মন্দিরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মন্দিরটা অন্তত খুব প্রাচীনকালে তৈরি করা হয়নি। এর গঠনটা অনেক তুলনামূলকভাবে আধুনিক সময়ের, এবং বাইরের চেহারাটাও বেশ ঝকঝকে। প্রাচীন মন্দির যেরকম থাকে সেই রকমটা নয়, আসলে মন্দিরটা সংস্কার করা হয়েছে। এই যে সংস্কার করা মন্দির যদি বলি, তাহলে বলতে পারি সংস্কৃত মন্দির। এই মন্দিরের কথা পরের দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। তার আগে মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতার নাম পরিচয়। তখন বর্ষণহীন অপরাহ্ন মেঘে শঙ্কা ছিল জেগে, ক্ষণে ক্ষণে তীক্ষ্ণ ভর্ৎসনায় বায়ু হেঁকে যায়, শূন্যে যেন মেঘচ্ছিন্ন রৌদ্র রাগে পিঙ্গল জটায়, দুর্বাসা হানিছে ক্রোধ রক্তচক্ষু কটাক্ষ ছটায়। সে দুর্যোগে এসেছিল তোমার বৈকালী কদম্বের ডালি, বাদলের বিষণ্ণ ছায়াতে গীতহারা প্রাতে, নৈরাশ্য জয়ী সে ফুল রেখেছিল কাজল প্রহরে, রৌদ্রের স্বপন ছবি রোমাঞ্চিত কেশরে কেশরে। মন্থর মেঘেরে যবে দিগন্তে ধাওয়ায় পুবন হাওয়ায়, কাঁদে বন শ্রাবণের রাতে প্লাবনের ঘাতে, তখনও নির্ভীক নিপ গন্ধ দিল পাখির কুলায়ে, বৃন্ত ছিল ক্লান্তিহীন তখনও সে পড়েনি ধুলায়, সেই ফুলে দৃঢ় প্রত্যাশার দিন উপহার। সজল সন্ধ্যায় তুমি এনেছিলে সখী একটি কেতকী, তখনও হয়নি দীপ জ্বালা ছিলাম নিরালা, সারি দেওয়া সুপারির আন্দোলিত সঘন সবুজে, জোনাকি ফিরিতেছিল অবিশ্রাম কারে খুঁজে খুঁজে। দাঁড়াইলে দুয়ারের বাহিরে আসিয়া গোপনে হাসিয়া শুধালেম আমি কৌতূহলী, কি এনেছো বলি।
পাতায় পাতায় বাজে ক্ষণে ক্ষণে বাড়ি বিন্দুপাত, গন্ধ ঘন প্রদোষের অন্ধকারে বাড়াইনু হাত। ঝংকারি উঠিল মোর অঙ্গ আচম্বিতে কাঁটার সঙ্গীতে, চমকিনু কি তীব্র হরষে পরুষ পরশে। সহজ সাধন লব্ধ নহে সে মুগ্ধের নিবেদন, অন্তরে ঐশ্বর্য রাশি আচ্ছাদনে কঠিন বেদন। নিষেধে নিরুদ্ধ যে সম্মান, তাই তব দান। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজ সুকুমার রায়ের তিরোভাব দিবস, এই 9ই সেপ্টেম্বর। সুকুমার রায়, তাকে কি শিশু সাহিত্যিক বলবো? হ্যাঁ, বাইরের দিক থেকে দেখতে গেলে তিনি তো ছোটদের জন্যই লিখেছেন, কিন্তু এখনো পর্যন্ত আজকের দিনে তার প্রয়াণের এত বছর পরেও সুকুমার রায় আমাদের বড়দের কাছেও কি অসম্ভব জীবন্ত, কি অসম্ভব প্রাসঙ্গিক। তার অজস্র কবিতা আজকে নতুন করে তার মানে বোঝা যায়, তার প্রাসঙ্গিকতা বোঝা যায়। একজন অসামান্য অসামান্য লেখক আমাদের বাংলা সাহিত্যের, এবং হয়তো বিশ্ব সাহিত্যের ক্ষেত্রেও সেই কথাটা কম বেশি সত্যি। আজ তার প্রয়াণের দিবস। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবারে আজকের দিনটার কথা বলি। আজকে 23শে ভাদ্র 1432, ইংরেজির 9ই সেপ্টেম্বর 2025, মঙ্গলবার, দ্বিতীয়া কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:24, সূর্যাস্তের সময় বিকেল 5:46। নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। রাত্রি 9:05 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 98319229